আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধ জাহাজে আতঙ্ক ছড়াচ্ছে কিম জং উন। জানিয়ে দেব 4 দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশের কঠোর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। এরপরে জানিয়ে দেব গাজায় স্থল অভিযানে 400 ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দেব গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধ জাহাজে আতঙ্ক ছড়াচ্ছে কিম। দ্রুতগতিতে চলছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণের কাজ। এই রণতরী থেকে নিখুঁত নিশানায় করা যাবে পারমাণবিক হামলা। তবে কি বড় আকারে সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছে কিম জং উন? উত্তর কোরিয়ার শীর্ষ নেতার হাত ধরে যুদ্ধের আতঙ্ক বেড়েই চলেছে। কিমের রণতরীর নির্মাণের খবর পেয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিছুটা উদ্বিগ্ন। গত বছরের 29শে ডিসেম্বর উত্তর কোরিয়ার সেন্ট্রাল টেলিভিশনে নির্মীয়মান যুদ্ধ জাহাজে অন্তত 4টি ছবি সম্প্রচারিত হয়। ওই রণতরীর পরিদর্শনে যায় কিম জং উন। উত্তর কোরিয়ার কিম প্রশাসন নির্মীয়মান রণতরীগুলির ছবি কবে, কখন, কোথায় তুলেছিল তা অবশ্যই স্পষ্ট নয়। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি নির্মাণ প্রাথমিক পর্যায়ে ওই ছবি তোলা হয়েছে। একটি ছবিতে যুদ্ধজাহাজ তৈরির বিষয়টি গোপন রাখতে জাল দিয়ে সেটিকে ঘিরে রাখতে দেখা গেছে। অন্য একটি ছবিতে রণতরীর উপরের অংশ অর্ধনির্মিত কাঠামো দেখা গেছে। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা AN-PROর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধজাহাজের ছাদের অংশ তৈরির আগেই তার ছবি তোলা হয়। নামপো শিপইয়ার্ড অত্যাধুনিক এই রণতরী তৈরি করছে উত্তর কোরিয়া। গত বছরের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং। সেখানে ফের একবার কিমের রণতরী পরিদর্শনের ছবি প্রকাশ করা হয়। ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার 8ম কংগ্রেসের নৌশক্তির বৃদ্ধির উপর জোর দেয় দেশের সুপ্রিম লিডার কিম। সেখানে অত্যাধুনিক এই রণতরীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন তিনি। আগামী 5 বছরের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরে দাপিয়ে বেড়াবে বলে দাবি করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি এই যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার নৌশক্তির বিকাশে একটি মাইলফলক হতে চলেছে। জোসেফের বক্তব্যে নামপো শিপইয়ার্ড কার্যক্রমের ক্ষেত্রে পিয়ংইয়ং গোপনীয়তা অবলম্বন করছেন। হঠাৎ করে একে সামনে এনে গোটা দুনিয়াকে চমকে দেওয়াই ছিল কিমের উদ্দেশ্য। 70-এর দশকে কারভেট শ্রেণীর বেশ কিছু রণতরী তৈরি করেছে পিয়ংইয়ং। সেগুলির সাংকেতিক নাম ছিল আমনক এবং তুনাম। এতদিন পর্যন্ত উত্তর কোরিয়ার নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ বলতে এই 2 শ্রেণীর কারভেটকেই বোঝাতো। 77 মিটার লম্বা এই রণতরীগুলির তুলনায় এবার অনেক বড় যুদ্ধজাহাজ তৈরি করতে চলেছে কিমের দেশ। উত্তর কোরিয়ার নির্মীয়মান রণতরীটি ফ্রিগেট শ্রেণীর। এটি প্রায় 100 মিটার লম্বা। যুদ্ধজাহাজটি থেকে খুব সহজেই শত্রু দেশে পারমাণবিক হামলা চালাতে পারবে পিয়ংইয়ং। এর আগে আমনক শ্রেণীর কারভেট নিয়ে বড় দাবি করে কিম জং উন। সেখান থেকে পরমাণু অস্ত্র বহনকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে জানিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার নৌসেনা নতুন জাহাজ হাতে পেলে তাদের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। এদিকে 4 দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশের প্রতিবাদে কঠোর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। মধ্যপ্রাচ্যের 4টি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় প্রতিবাদের ঝড় তুলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মানচিত্রটি ছড়িয়ে পড়ে। এতে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া এবং লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত ইসরায়েল বৃহত্তর ইসরায়েলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মানচিত্র প্রকাশের পরপরই ওঠে নিন্দার ঝড়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনে কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনে
ওই মানচিত্রে সব আন্তর্জাতিক আইন এবং প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারির নীতির অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদে বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত। জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তারা বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার লঙ্ঘন করতে পারবে না। সেই সঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপ এবং বেপরোয়া বক্তব্য বিবৃতি বন্ধ করতে বলেছেন জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তা না হলে এসব পদক্ষেপ কেবল মধ্যপ্রাচ্যের অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে বলেও সতর্ক করেছেন তিনি। এছাড়া সৌদি আরবও ওই ইসরায়েলি মানচিত্রের নিন্দা ও প্রত্যাখ্যান করেছেন সৌদি আরব। রিয়াদ বলছে, এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে, যা তাদেরকে দখলদারিকে সুসংহত করতে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের উপর প্রকাশ্য আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করতে চায়। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলে জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আইন ও নিয়ম লঙ্ঘন বন্ধে তাদের ভূমিকা পালন করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া অন্য দেশের সার্বভৌমত্ব এবং তাদের সীমানার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে সৌদি আরব। এদিকে গাজায় স্থল অভিযানে ইসরায়েলি 4 শতাধিক সেনা নিহত। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধে 45,000-এরও বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ ধকল সামলাতে হচ্ছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিরোধের সামনে ধুঁকতে হচ্ছে। সম্প্রতি গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যার ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনার সংখ্যা 4 শতাধিক ছাড়িয়েছেন। আগের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, 2024 সালে সব মিলিয়ে 365 জন সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হয়েছেন। সব মিলিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 401 জনে দাঁড়িয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এই হামলা অপ্রস্তুত ইসরায়েল হতবিম্বল হয়ে পড়ে। প্রাণ হারায় 1200 জনেরও বেশি মানুষ এবং জিম্মি হয় 251 জন। এই হামলার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে পড়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। সেদিন থেকেই শুরু হয় পাল্টা হামলা। আজ অবধি এই হামলা চলছে। এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি ও ফ্রান্স। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়া পর্যন্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশই হোক না কেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারট বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলো সার্বভৌমত্ব সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন। এদিকে গত মঙ্গলবার ট্রাম্প আবারও তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা কথা জানিয়ে বলেছেন, আর্কটিক দ্বীপ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। 2019 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বরাবরই এই ধারণা উত্থাপন করে আসছেন। তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মার্কিন মিত্র ডেনমার্ক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এই অঞ্চলটি মালিক মূলত এর বাসিন্দারা। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগিত ডেনমার্কের কাছ থেকে তার দেশকে স্বাধীন করার জন্য চাপ দিয়ে আসছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, অঞ্চলটি বিক্রির জন্য নয়। বুধবার থেকে কোপেনহেগেন সফর করেন চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, আসন্ন মার্কিন প্রশাসনের বক্তব্যগুলোয় কিছুটা ভুল ধারণা রয়েছে। তিনি বলেন, সীমান্তে অখণ্ডতার নীতি পূর্ব বা পশ্চিমে যে কোনো দেশের জন্য প্রযোজ্য। জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক জাতীয় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য। শলজ জোর দিয়ে বলেন, ন্যাটো আমাদের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং আটলান্টিক মহাসাগরে উপকূলীয় দেশগুলোর সম্পর্কে কেন্দ্রবিন্দু।